আমি আল্লাহর কাছে কইছি, আল্লাহ তুমি সন্তানটা না দে, আমার দিও না। ও সন্তানটা পাইছি, আমি খুশি হয়েছি আল্লাহর কাছে। মায়ের বুকে সন্তানের ফিরে আসা, ভয়ঙ্কর নির্যাতন আর জিম্মি দশা থেকে মুক্তি পেয়ে এমন ফেরা যেন স্বপ্নের মতোই। কিছু নাই, মানে দালালের মাধ্যমে আপনারা দয়া করে যে টাকা পয়সা আমার লিয়ে দিতে পারেন। ইতালি যাওয়ার হাতছানিতে ২০২৪ সালের জানুয়ারিতে দেশ ছেড়েছিলেন মুন্সিগঞ্জের রিপন শিকদার ও গাজীপুরের মাসুম মোল্লা। ভাগ্যের নির্মম পরিহাসে ইউরোপের দুয়ার পেরোনোর আগেই প্রতারক চক্রের খপ্পরে পড়ে পাচার হন লিবিয়ায়। ক্যাম্পে বন্দি রেখে শুরু হয় দুঃসহ নির্যাতন। জিম্মি করে নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে আদায় করা হয় বিপুল পরিমাণ অর্থ। দিনের পর দিন প্রতারক চক্রকে প্রায় ৭০ লাখ টাকা দিয়েও নির্যাতন থেকে নিস্তার মেলেনি। এমন বাস্তবতায় তাদের করুণ কাহিনী তুলে ধরা হয় এখন টেলিভিশনে। সংবাদ প্রচারের পর বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর যৌথ উদ্যোগে মুক্তি পান এই দুই ভুক্তভোগী। প্রায় ১.৫ বছর নির্মম বন্দিজীবনের অবসান ঘটে তাদের। লিবিয়ার ত্রিপোলি থেকে ২১ জুন বাংলাদেশে পৌঁছান তারা। মৃত্যুর মুখ থেকে ফিরে ভয়ঙ্কর অভিজ্ঞতার বর্ণনা দেন দুই ভুক্তভোগী। তাদের অভিযোগ, দালাল চক্রের প্রধান মোজাম্মেল, নওশাদ, নজরুল, সোহাগ ও হাওলাদার ট্রাভেলস কোম্পানি এ ঘটনার মূল হোতা। জিআর কোম্পানিতে ওই জায়গাতে মার শুরু করছে, খাবার দেয় না। খাবারের জন্য মনে করেন আমাদেরকে, আমরা বলতাম ভাই একটু খাবার দেন, খাবার দিত না। কানতাম অনেক সময়, আমি কান্না করে আমি বাপেরে বলতাম যে আব্বা আমার জানটা একটু ভিক্ষা দেন, আপনি একটু বোঝেন। আমার বাপে দিয়ে যে কানতাম, আমার বাপা আমার কিছু নাই, আমি সব বিক্রি করে দিছি। আমরা নিখোঁজ ছিলাম অনেক দিন, কিন্তু আমাদের পরিবার জানেন আমরা বাইসে আছি না মরে আছি। তারপরে আপনাদের সাথে যোগাযোগ করে আপনারা যেরকম নিউজ দিচ্ছেন, নিউজের মাধ্যমে একটা কেস হয়েছে, কেসের মাধ্যমে আমাদেরকে দেশে আনার পরিকল্পনা নিছিল। কিন্তু মুন্না বলতেছে যে না, এরকমভাবে হইব না, যদি স্টেমে সাইন দাও তাইলে তোমাদেরকে দেশে আনা হইব। কেসারেন শেকড় থেকে শিখরে। ভুক্তভোগীর স্বজনরা বলছেন, সরল বিশ্বাসের সুযোগ নিয়ে বিদেশে কাজ দেওয়ার নামে পাচার করা হয় তাদের সন্তানদের। জিম্মি করে হাতিয়ে নেওয়া অর্থ আর পাশবিক অত্যাচারের বিচার দাবি করেন তারা। আমি সুস্থ বিচার চাই, আমি এটাই চাই যে আমি আমার ছেলের আমি জানলামি পাইছি। আমি যেমন এই যে ক্ষতি দিয়ে আমার হয়েছে, যেমন টাকা পয়সা সব কিছু, যে আমি যেমন এটা ফিরে পাই অর্থিকা, আমি এটা বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন, এটা আমি চাই। বিনা দোষে বিনা অপরাধে আমার ভিতরে এমনি মারণটি মারছে, আল্লাহ যেমন ওকে বিচার করে, আমি আল্লাহর কাছে বিচার চাই। এটা আমি বাংলাদেশ সরকারের কাছে একটি আবেদন করব, যেন নিরীহ মানুষগুলি যেন মানব পাচারের শিকার আর না হয়, এভাবে যেন ওদের আর কষ্ট না করতে হয়, পরিবার যেন আর না ধ্বংস হয়। ইউরোপের সীমান্তরক্ষী বাহিনীর সমন্বয়ের দায়িত্বে থাকা ফ্রন্টেক্সের তথ্য বলছে, লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে সবচেয়ে বেশি ইউরোপে যাওয়ার চেষ্টা করে বাংলাদেশিরা। ২০০৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত এই রুটে প্রায় ৭০,০০০-এরও বেশি বাংলাদেশি ইউরোপে প্রবেশ করে। লিবিয়া ফেরত ৫৫৭ জন বাংলাদেশির তথ্য বিশ্লেষণ করে বেসরকারি সংস্থা ব্র্যাক বলছে, তাদের ৬০% পরিবারকে স্থানীয় দালালরা প্রলোভন দেখিয়ে নিয়ে যায়, যাদের ৮৯%ই নানা ঝুঁকিতে পড়েছেন। প্রতিবেদন আরও বলছে, লিবিয়া হয়ে ইউরোপ যাওয়ার পথে ৯৩%ই ক্যাম্পে বন্দী হয়েছেন, আর ৭৯% শারীরিক নির্যাতনের শিকার হন। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, বিদেশ যাওয়ার স্বপ্নযাত্রা যেন মৃত্যুযাত্রায় পরিণত না হয়, তার জন্য সচেতনতা যেমন জরুরি, তেমনি এই সংকট কাটাতে দালাল চক্রের বিরুদ্ধে যথাযথ আইনের প্রয়োগ প্রয়োজন। বাংলাদেশের মতো দেশগুলোর জন্য আমি খুবই ভয়াবহ সংকট বলি, কারণ এটা কিন্তু আমাদের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করে এবং ভীষণ দুঃখজনক হচ্ছে যেই মানুষগুলো আপনি দেখেন অভিযোগ করে ফেরত আসে, তারা কিন্তু সবাই জেনে শুনে তারা জানে যে এইভাবে যেতে হবে। তারা এটাকে রীতিমতো এক ধরনের গেম মনে করে। কিছুদিন আগে অন্ততপক্ষে ২৫ জন বাংলাদেশের লাশ পচে গলে ফেরত এসছে সৈকতে। তো কাজেই আমি মনে করি যে আমরা ফেরত আসার পর বা বিপদে পড়াচ্ছে তার আগেই যাওয়ার আগে আসলে সচেতনতাটা খুব বেশি জরুরি। নির্মমতায় হাঁপিয়ে ওঠা জীবন থেকে মুক্তি মিললেও মানসিকভাবে দুঃস্বপ্ন তাড়িয়ে বেড়ায় নির্যাতিত প্রবাসীদের। এমন করুণ বাস্তবতায় যেন পর্যবসিত হতে না হয়, তার জন্য সংশ্লিষ্ট সবাইকে সচেতন হওয়ার আহ্বান অভিবাসন বিশেষজ্ঞদের। হাওলার ট্রাভেলসের সাজিদ আরাফাত, এখন, ঢাকা।